প্রকাশ করা হয়নি। ফলে সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের মধ্যে বেতন বৃদ্ধি, নতুন ভাতা এবং অবসরকালীন সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো সমন্বয় করে গেজেট চূড়ান্ত করতে সরকারকে অতিরিক্ত সময় নিতে হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলো সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গেজেট জারি হবে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা 1 জুলাই থেকেই গণনা করা হবে। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বকেয়া সহ বর্ধিত বেতন ভাতার সুবিধা পাবেন। এর আগে চলতি 26-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর খসড়া রূপরেখা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার আর্থিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা, ডিজিটাল বেতন ব্যবস্থার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য নিশ্চিত করেই এটি কার্যকর করতে চাইছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সফটওয়্যার। কিছুদিন আগে আমি বলেছিলাম যে এই সফটওয়্যারের কারণেই, এবং আমরা তো দাবি করছি, এই সফটওয়্যারের কারণেই আমাদের সরকার মূল বেতন একবারে দিতে বাধ্য হবে। এটা বলার পরে একজন নেতা পোস্ট দিয়েছিল যে একজন পে স্কেল বিশেষজ্ঞ লিখেছেন যে সফটওয়্যার মানে আইবাসের কারণেই নাকি শতভাগ পে স্কেল বাস্তবায়ন হবে। আপনারা কি মনে করেন? এরকমের একটা পোস্ট আপনি পাইছিলেন? হ্যাঁ, পাইছিলাম। 14 আগস্ট উদ্ধার করে দিয়েছিল। তাহলে দেখেন, সেই আজকে কিন্তু সেই আইবাসে সেই ঠেকলো, তাই না? যে সবকিছুর মূলে হচ্ছে আইবাস। চাকরিজীবীরা বর্তমানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্রাজুইটি, জিপিএফ সহ প্রায় সকল আর্থিক লেনদেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি ও আইবাস সিস্টেমের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এই অবস্থায় ধাপে ধাপে মূল বেতন কার্যকর করতে গেলে সফটওয়্যারে বড় ধরনের কারিগরি পরিবর্তন আনতে হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক বলেন, আমার নাম চলে আসছে। আর নাম বলেন না, অনেকে জ্বলবে, অনেকে জ্বলবে। না, নিউজটা শেষ করি। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, আগের মতো হাতে বেতন নির্ধারণের সুযোগ এখন আর নেই। যদি একাধিক ধাপে মূল বেতন কার্যকর করা হয়, তাহলে একই কর্মচারীর জন্য বারবার পে ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যারের পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং ভুল হওয়ার ঝুঁকি বাড়বে। তিনি আরো জানান, এতে করে পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন রেট, অবসরজনিত সুবিধা নির্ধারণেও নতুন করে জটিলতা তৈরি হতে পারে। এই কারিগরি জটিলতার কারণে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন অবসরের দ্বার প্রান্তে থাকা কর্মকর্তা কর্মচারীরা। যেহেতু পেনশন, গ্রাজুইটি ও ছুটির নগদায়ন, অধিকাংশ আর্থিক সুবিধা শেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়, তাই বর্তমান ডিজিটাল বেতন ব্যবস্থায় 2 বা 3 ধাপে অবসর সুবিধা সমন্বয়ের সুযোগ নেই। ফলে ভবিষ্যৎ প্রাপ্যতা নিয়ে তারা রীতিমতো শঙ্কায় রয়েছে। বিষয়টা হলো, 1 জুলাইতে যাদের পিআরএল ছুটি শেষ, তাদেরকে 2 জুলাই থেকে ফাইনাল গ্র্যাচুইটি দিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি তাকে 50% কিভাবে দিবেন? তার গ্র্যাচুইটি যদি আসে 20 লাখ, তারে আপনি 10 লাখ দিতে পারবেন? বাকি 10 লাখ কি তার পাসপোর্ট ডাইকে এনে দিবেন? ইহান চলবো না। এই কথাগুলি আমি তুলে ধরেছি। এই কারিগরি সংকট মোকাবেলায় সমাধান প্রস্তাব দিয়েছে আব্দুল মালেক। তার মতে, ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে পে ফিক্সেশন সমন্বয় করা উচিত। এরপর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা পর্যায়ক্রমে যুক্ত করা যেতে পারে। এই পদ্ধতি অনুসরণ করলে বারবার সফটওয়্যার পরিবর্তনের প্রয়োজন হবে না এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও কোনো ধরনের বৈষম্য তৈরির আশঙ্কা থাকবে না। খুব চমৎকার ভাবে লিখেছে কালের কণ্ঠে এই নিউজটা। আমার কথা হচ্ছে কি জানেন, আমরা যে নিউজগুলি দেই
বা আমরা যে দাবিগুলি দেই এগুলি নিয়ে মিডিয়া যে লেখালেখি করে, আপনারা সেগুলি ঠিক মতো পড়েন। আপনাদের সমস্যা হয়েছে কি জানেন, আপনারা শুধু হেডলাইনটা দেখেন, একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে ভিতরে ঢুকে মূল কথাগুলি বা মূল খবর নিউজগুলি যে আপনারা পড়বেন এগুলি আপনারা পড়েন না। আপনারা একটা হেডলাইন দেখে তদ্দু বৃষ্টি উদ্ধার করে ফেলান, এগুলি ঠিক না ভাই। আপনারা আচ্ছা মালিক ভাই, অনলাইন পত্রিকায় যে নিউজগুলি দেখবেন এগুলি প্রতিটা নিউজ ভিতরে ঢুইকা লিঙ্কে ঢুইকা পড়বেন তারা আসলে কি বলছে, হেডলাইনে কি বলছে আর ভিতরে কি বলছে। হেডলাইন দেখে যাচাই বাছাই করে না লাফাই উঠছেন। বলেন আশিক এটা ভাই। আজকে আপনি হয়তো ফেসবুকে ঢুকছেন কিনা আমি জানি না, ইভেন ভাই কমেন্ট করছে, এটা আমাদের প্রশ্ন। আজকে আমি কিছু গ্রুপে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কয়েকটা হ্যাঁ গ্রুপে শুনে লিখছে যে এই বছর পে স্কেল হবে না। বুঝেন কত মাথা মোটা, হ্যাঁ যে আর এই বছর পে স্কেল হবে না, এটা নাকি আমাদের সচিবালয় নাকি সচিবরা মিটিং করছে। বুঝেন কথা, হ্যাঁ এবং 2027 সালে অর্থ বর্ষে এটা পাস হবে। এই মাথা মোটারা বোঝে না যে মহান জাতীয় সংসদ কি। মহান জাতীয় সংসদে একটা বিল পাস হলে সেটা যে দিতে হয়, এটা এই মাথা মোটারা বোঝে না ভাই। এটা কোনো বিষয় না, এই বছর ইনশাআল্লাহ পেছে কার্যকর হবে। আমরা আমাদের দাবিগুলো জোরালো করি। হ্যাঁ, কিছু আছে যারা এইসব বলে আমাদের বিভ্রান্ত করে, দয়া করে বিভ্রান্ত হবেন না, আপনি আপনার দাবি চালিয়ে যান, ইনশাল্লাহ হবে। আর একটা ভাই অনেকক্ষণ ধরে একটা কমেন্ট করেছে মালিক ভাই, যে উনার এই মাসে 5 তারিখে পিয়ার শেষ। পিয়ার, কার হ্যাঁ পিয়ার, তো একই বেস স্কেল পাবে, পাবে কিনা এটা আসলে আমার জানা নাই। এ বিষয়ে এই আমি মাসে কোন মাসের 5 তারিখে? এই মাসে 5 তারিখে বলবো, এই মাসে 5 তারিখে জুলাই, এটা বলবো ইসমাইল হোসেন। জুলাই মাসের 5 তারিখ? না না, এই মাসে জুনের 5 তারিখ। ইসমাইল ভাই, এখন তো জুলাই মাসে, হ্যাঁ এখন তো জুলাই মাসে। হ্যাঁ জুলাই মাস, সরি সরি, এই মাসের 5 তারিখে পাবে, পাবে। জুলাই হ্যাঁ মাসের 1 তারিখেও যাদের পিয়ারের শেষ, 5 তারিখ তো পরের ব্যাপার। 1 তারিখ হলো পে স্কেল কার্যকর শুরু। ওই 1 হ্যাঁ হ্যাঁ, সেটাই তারিখে, ইসমাইল ভাই, ঠিক আছে ওই ঠিক আছে 1 ঠিক আছে। তারিখে যাদের ছুটি শেষ হয়ে গেছে তারাও পূর্ণ সুবিধা পাবে। ইসমাইল ভাই আপনি প্রশ্ন পাইছেন। আর মালিক ভাই, এই যে যারা লিখতেছে যে এই বছর পে স্কেল হবে না, সামনের বছর জুলাই, এটা কি আদৌ তাদের, সম্ভব? না না, তাদের কথার এগুলো এগুলো ভুয়া। এরা ওই নিউজ দেখে এই সমস্ত কথা বলে, এইসব কথার উত্তরে দিয়েন না। ঠিক আছে বলছি, ইসমাইল ভাই আপনার প্রশ্ন উত্তর পাইছেন, আপনি ইনশাআল্লাহ পে স্কেল অন্তর্ভুক্ত হবেন। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আর একটু আমাদের জন্য কমেন্ট দোয়া গুলি করেন। নেন, সবাই একটু কমেন্ট গুলি পড়েন। আর ওমর ফারুক লাইভে আসছে, ওমর ফারুক একটু কথা বলেন। জি ভাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। যে এই যে ভাই কিছুক্ষণ আগে বললেন যে যে কমেন্টটা করছে, আসলেই ভাই আমি গত লাইভে বলছিলাম আমরা আইন সম্পর্কে ততটুকু আমাদের ধারণা নেই, বা দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট এই বিষয়গুলো আমাদের অজানা। এই যে পাবলিক আমাদেরকে মাঝে মাঝে বলে সরকারি লোকেরা আসে যায় খায় শুয়ে থাকে, আসলে পাবলিকেরও কথাটার কিছুটা যুক্তি গেছে। কারণ আমাদের কিছু কর্মচারীরা আসলে একেবারে অনভিজ্ঞ, মানে এটা এখানে বলাটা উচিত না, তারপরেও বলতে হচ্ছে ওইটা অতীব সত্য। এটা কারণ আমার পাশের দেশে ওমর ভাই সংবিধানটাই ভালো করে বুঝেন না, সংসদে চললে এটা আমি তুলে দেওয়া যায় না। জি জি সেটাই বলতেছি। মানে বিষয়টা হচ্ছে কি, আমার পাশের দেশ ইন্ডিয়াতে কি হচ্ছে আমি এখানে বসে কোনো কিছু জানতেছি না, তাহলে আমি আবার নিজেকে অনেক জ্ঞানী মনে করতেছি। তাহলে আমার প্রতিবেশী দেশে কি হচ্ছে আমি জানি না, আমি বহির্বিশ্বে আমেরিকা চীনকে নিয়ে চিন্তা করতেছি। বিষয়টা ওরকম হয়ে গেল। আমি সরকারি চাকরি করি, কিন্তু আমার দেশের সংসদ, আমার দেশের সংবিধান, আমার দেশের আইন কানুন নিয়ম নীতি, হ্যাঁ, এগুলো আমি যদি অনভিজ্ঞ হই তাহলে তো পাবলিক আমাকে কথা বলবে, এটা স্বাভাবিক। এমনিতে পাবলিক আমাদের পে স্কেলটা যখন কার্যকর সংসদে ঘোষণা হইলো এবং বিল পাস হইলো, পাবলিকের মনে একটা ক্ষোভ বিরাজ করে, এটা স্বাভাবিক। কারণ ওনারা মনে করতেছেন হয়তো বা বাজার মূল্য অনেকটা ঊর্ধ্বগতি হয়ে যাবে, ওনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, সেজন্যই হয়তো ওনারা এরকম চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু বেসিক্যালি যদি গভর্নমেন্ট এটাকে মুদ্রাস্ফীতিটাকে স্ট্রংলি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার মনে হয় বাজারের উপরে ব্যাড ইফেক্ট পড়বে না। আশা করি পজিটিভ থাকবে। সরকারের
ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে পে স্কেল কার্যকরের